বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই অশান্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। ফল ঘোষণার পর সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছে। হ্যাঁ, মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে এবং সিআরপিএফ এর সামনে। এদিকে আজ ভারতের রাজনীতিতে বিশাল ঘটনা ঘটে যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সরাসরি নরেন্দ্র মোদীকে গ্রেপ্তারের হুঁশিয়ারি, সারা ভারতবর্ষে তুলপাড় পরিস্থিতি হয়। অন্যদিকে মমতা ব্যানার্জিও অ্যাকশনে রাজপথে নেমেছে। একটু আমাদেরকে জানাবেন প্রথমে পশ্চিমবঙ্গের এখন সাম্প্রতিক অবস্থা কেমন দেখছেন, কারণ এই ঘটনার প্রেক্ষিতে তো বেশ কিছু জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটেছে। আরেকটি বিষয়, ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে তাকে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ভারতের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে বিজয়ের পরও সরকার গঠন নিয়ে সংকটে সুপারস্টার বিজয় থালাপতির দল টিভিকে। কংগ্রেসের সাথে সমঝোতার ভিত্তিতে 5টি আসন জোগাড় হলেও নিশ্চিত নয় বাকি। ছোট দলগুলোর সাথে আলোচনা চললেও টিভিকের অভিযোগ সময় দিতে গড়িমসি করছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল থেকে জামাত শিবিরের জন্য বিরাট সুখবর আছে, বিএনপির জন্য পুরোটাই হতাশা। আওয়ামী লীগ মনে মনে খুশি, কিন্তু কোনো লাভ নাই। বৃহস্পতিবার রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদকাল। কিন্তু এরপর কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। কিন্তু বাদ সাধছেন মমতা, জেদ ধরেছেন ক্ষমতা না ছাড়ার, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। একদিকে মমতা ব্যানার্জির পদত্যাগ না করার ঘোষণা, অন্যদিকে ভারতের রাজপথে তুলপাড় পরিস্থিতি চলছে শুভেন্দু অধিকারীর ঘোষণায়। অন্যদিকে ভারতের মধ্যে নরেন্দ্র মোদী বিপদে পড়ে এবং আন্তর্জাতিক চাপ সরাসরি ভারতের উপর পড়েছে। কারণ ভারতে গত কিছুদিন আগে একটা নির্বাচন হয়, এই নির্বাচনের মধ্যে দুর্নীতি করার অপরাধ সরাসরি নরেন্দ্র মোদীর উপর পড়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন ভারতের রাজনীতি নিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি এবং এর জের সারা বিশ্বের মধ্যে ছড়িয়েছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভারতের বর্তমান পরিস্থিতি এবং নরেন্দ্র মোদীর যে খারাপ অবস্থা হয় সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। লক্ষ্মী, সরস্বতী, রোশনারা, জাহানারা কোথায়? বৃহস্পতিবার রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদকাল। কিন্তু এরপর কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। কারণ বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন আগামী 9 মে শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। কিন্তু বাদ সাধছেন মমতা, জেদ ধরেছেন ক্ষমতা না ছাড়ার, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। বলছেন প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে বরখাস্ত করা হোক। বুধবার কালীঘাটে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এর একদিন আগেও একই ঘোষণা দেন মমতা। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। এ সময় মমতা আরও বলেন এই ফলাফল সবার জন্য একটি কালো দিন। তার এই সিদ্ধান্তকে বিধানসভা নির্বাচনের ফলাফলে কারচুপির বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছে দলটি। আমি নাকি হারবো, ওরা অত্যাচার যে। এর আগে নবনির্বাচিত বিধায়ক এবং প্রবীণ নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা। বৈঠকে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে দলের নির্বাচনী পরাজয়ের পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করা হয়। তবে নেতারা জানিয়েছেন বিজেপি নির্বাচন লুট করেছে। এছাড়া ভোট গণনার সময় অনিয়মের বিষয়ে সুপ্রিম কোর্টে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী তার অবস্থানে অনড় থাকলে আগামীকাল 8 মে শুক্রবার অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের 24 ঘন্টা ব্যতিক্রমী হয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলছেন প্রবীণ আইনজীবীরা। তবে এর আগে ভারতের কোথাও এমন কোনো ঘটনার নজির নেই। দেশটির সংবিধান অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, যা সাংবিধানিকভাবে সৌজন্যের বহিঃপ্রকাশ। রাজ্যপাল তখন পরবর্তী সরকার শপথ গ্রহণ করার আগ পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালনের অনুরোধ জানান। সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রী এই দায়িত্ব পালনও করেন, তবে এই সময় কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তিনি। তামিলনাড়ুতেও এই নিয়ম বহাল আছে, তবে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে তা সময়ই বলে দিবে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠন নিয়ে গত 48 ঘন্টায় রাজ্য রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা ও টিভিকে প্রধান থালাপতি বিজয়ের দিকেই হাত বাড়িয়েছে কংগ্রেস। আর এতেই দীর্ঘদিনের মিত্রের উপর চরম ক্ষুব্ধ ডিএমকে। কেন বিজয়ের জয় নিয়েই শুরু হলো নতুন বিতর্ক? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু।
তামিলনাড়ুর মসনদে বসার পথে এক ধাপ এগিয়ে গিয়েও বড় চ্যালেঞ্জের মুখে থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গত 48 ঘণ্টায় রাজ্য রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা ও টিভিকে প্রধান থালাপতি বিজয়ের শিবিরের দিকেই ঝুঁকছেন ভারতের জাতীয় কংগ্রেস। আর এতে দীর্ঘদিনের মিত্র কংগ্রেসের উপর চরম ক্ষুব্ধ হয়ে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে এমকে স্টালিনের দল ডিএমকে। 234 আসনের বিধানসভায় বিজয়ের দল টিভিকে 108টি আসন জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 118টি আসন থেকে তিনি এখনও 10 ধাপ দূরে। সরকার গঠনের দাবি নিয়ে 112 জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে গেলেও রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সংখ্যা যথেষ্ট নয়। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী এই অবস্থায় বিজয়কে এখন সমর্থনের জন্য অন্যান্য দলের উপর নির্ভর করতে হচ্ছে। 5 জন বিধায়ক নিয়ে বিজয়ের পাশে দাঁড়িয়েছে জাতীয় কংগ্রেস। তবে শর্ত একটাই, জোটে রাখা যাবে না কোনো সাম্প্রদায়িক শক্তিকে। সরাসরি নাম না নিলেও কংগ্রেসের এই ইঙ্গিত যে একসময়ের এনডিএ জোটসঙ্গী আইএডিএমকের দিকে তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের। কংগ্রেসের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ডিএমকে। দীর্ঘদিনের মিত্রের এমন দলবদলকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন ডিএমকে নেত্রী কানিমোঝি সোমু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ডিএমকের উপর ভর করে শক্তিশালী হয়ে আজ সেই ডিএমকেকেই চ্যালেঞ্জ জানাচ্ছে কংগ্রেস। একে মই বেয়ে উপরে উঠে সেই মইকেই লাথি মারার সাথে তুলনা করেছেন তিনি। পাল্টা জবাবে কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম এই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তার মতে ডিএমকে হয়তো নির্বাচন পরবর্তী জোটের সমীকরণ বুঝতে ভুল করছে। তবে কংগ্রেস এখন চেষ্টা করছে ডিএমকের অন্যান্য শরিক দল সিপিএম, সিপিআই ও ভিসিকেও বিজয় শিবিরের দিকে টেনে আনতে। ভিসিকে আজ এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেবে তারা থালাপতির সরকারে যোগ দেবে কিনা। এআইএডিএমকের ভেতরেও বিজয়ের সমর্থনের জন্য চাপ বাড়ছে। যদিও কংগ্রেসের সরাসরি সমর্থনের পর টিভিকে আপাতত পালানিস্বামীর দলের সাথে আলোচনা স্থগিত রেখেছে। প্রয়োজনীয় সংখ্যা পূরণ করতে থালাপতির হাতে এখন সময় খুবই কম। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারলে 7 বা 8 মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। সেখানে রাহুল গান্ধীর উপস্থিত থাকার জোরালো গুঞ্জন রয়েছে। এখন দেখার বিষয়, জোট রাজনীতির এই টানাপোড়েন কাটিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মুকুটে সাফল্যের পালক যোগ হয় কিনা। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল থেকে জামাত শিবিরের জন্য বিরাট সুখবর আছে। বিএনপির জন্য পুরোটাই হতাশা। আওয়ামী লীগ মনে মনে খুশি, কিন্তু কোনো লাভ নাই। কিন্তু আসল দুঃসংবাদটা বিএনপির জন্য। পশ্চিমবঙ্গে মমতা হেরে গিয়েছে এবং শুভেন্দু বা বিজেপি, গেরুয়া সন্ত্রাসীরা, উগ্র হিন্দুত্ববাদীরা জিতেছে। যারাই জিতুক, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। কারচুপি হওয়া সত্য, আসলেই তারা বেশি ভোট পেয়েছে, এটা সত্য কথা। আমরা জনমতকে শ্রদ্ধা করি। বিজেপি ভালো হোক, অসাম্প্রদায়িক হোক, সেই দোয়া করি। জাস্ট ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু সেই নির্বাচনের অনিবার্য এবং কঠিন প্রভাব বাংলাদেশের উপরে আছে, বাংলাদেশের প্রত্যেকটা দলের উপরে আছে। আওয়ামী লীগ আছে একটা অবাস্তব কল্পনা বিনাশী। তারা মনে করছে যে না, আমাদের আব্বা ক্ষমতা এসেছে, শুভেন্দু, বিজেপি, তা আমাদেরকে এবার এই করবে সেই করবে। এটা কিছুই না। যেমনটা মনে আছে যে ট্রাম্প ক্ষমতায় আসছে, এবার আমাদেরকে কে ঠেকায়, ট্রাম্প আব্বা আমাদেরকে এই করবে সেই করবে, মনে আছে? শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছিল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো, তারপরে ছবি তুলে সেটা ভাইরাল করে দাও। আচ্ছা বলেন তো, ট্রাম্প আওয়ামী লীগের জন্য এক বিন্দু পরিমাণ কিছু করতে পেরেছিল? যে জো বাইডেন ইউনুসের লোক, ট্রাম্প আসলে এই বলেছে সেই বলেছে, হ্যাঁ ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছে, খবর আছে, দিন শেষে ধইছে, কোনো লাভ হয়নি আওয়ামী লীগের। এরকম তার একটা অবাস্তব কল্পনা বিলাস আছে। আরে আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন, আর নিষিদ্ধ সংগঠনের পক্ষে কোনো বিদেশি রাষ্ট্র ওকালতি করবে না, সাহস পাবে না। আর ক্ষমতার বাইরে থেকে অনেক কিছুই বলা যায়। শুভেন্দু অনেক কিছুই বলেছেন বিরোধী দল হিসাবে, কিন্তু শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হন তখন দেখবেন যে তার মুখে কুরু পেটেছে। যেমন ভারতের বিরুদ্ধে বা নানান কিছুতে জামাত এখন অনেক কিছু বলতে পারে, কিন্তু ক্ষমতা আসলে কি বলতে পারতো না। এটা রিয়ালিটি, যে ক্ষমতা আসলে তখন যে আচরণ করতে হয় রিয়ালিটির কারণে, ক্ষমতার বাইরে থেকে ওই আচরণ যা নিয়ন্ত্রণ করা দরকার হয় না, যা ইচ্ছা তা করা যায়। তো এই জায়গায় এই শুভেন্দু, বিজেপি এরা আওয়ামী লীগের জন্য কিচ্ছু করতে পারবে না, কিছু করণীয় নাই, করার সক্ষমতা নাই। আর আওয়ামী লীগ ইস্যুটা এটা ফরেন পলিসির ব্যাপার, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির ব্যাপার। আর পররাষ্ট্রনীতি এটা কেন্দ্রের হাতে, রাজ্যের হাতে পররাষ্ট্রনীতি নাই। অতএব এখানে শুভেন্দু তো কিছু করারই নেই। আর যতটুকু সুযোগ সুবিধা আওয়ামী লীগের লোকজন বর্ডার ক্রস করে সেখানে যে অবৈধভাবে অনুপ্রবেশ করলেও তাদেরকে কিছু বলতো না, তাদেরকে বলতবিতে থাকতে দিত। যেখানে ইমিগ্রেশন পার না হয়ে অবৈধভাবে প্রবেশ করলে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল খাটার কথা 5 থেকে 6 বছর,
সেখানে আওয়ামী লীগের লোকজন জামায়াতের আছে, এটা তো মমতার আমলেও ছিল, এবং এটা তো মমতার আমলেই তারা যত আওয়ামী লীগ যা পালানো তা তো মমতার আমলে পালিয়েছে। এমন না যে মমতার আমলে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেউ ঢুকলে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, না। অতএব নতুন কিছু না, যা পাওয়ার তারা মমতার আমলেই পেয়েছে। আওয়ামী লীগ যে সুবিধা পেয়েছে, রাষ্ট্রীয়ভাবে তো বিজেপি ক্ষমতায়, ভারতের কাছ থেকে যা পাওয়ার সব পেয়েছে, নতুন ভাবে আলাদাভাবে পাওয়ার দেওয়ার কিছু নেই। আর এখানে তাদের শুভেন্দু আব্বা ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে পররাষ্ট্রনীতি নাই, বুঝতে পারছেন? তা আওয়ামী লীগ এটা অবাস্তব কল্পনা বিলাসে আছে। এটা মানুষ যখন হতাশায় থাকে, যখন কোনো কুল কিনারা না থাকে, তখন এরকম কখনো ট্রাম্পকে আব্বা বলে, তখন শুভেন্দুকে আব্বা বলে, দ্যাটস ডিফারেন্ট। এটা নিয়ে এটা কোনো আলোচ্য বিষয় হওয়ার যোগ্যতা রাখে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নাই। কিন্তু বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। তার আগে বলি যে জামাতের জন্য এটা সুখবর হয় কিভাবে, কারণ জামাতের জন্য তো এটা চিন্তা যে মমতার দলে কিন্তু জামাত ইসলামীর 3 জন মন্ত্রীও ছিল এক সময়, এবং জামাত ইসলামীর রোকন এরা এমপি হয়েছেন, এরকম বেশ কয়েকজন ছিল, আমি চিনি। এটা এখন জামাত ইসলামী পশ্চিমবঙ্গে সরাসরি জামাত নামে নির্বাচন করে না, কিন্তু জামাত ইসলামী হিন্দ সারা ভারতবর্ষে আছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি খুঁজে পেয়েছে পুলিশ। তবে গাড়ির নম্বর প্লেটটি ভুয়া বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 80 জনকে। আটক অন্তত 65 জন। বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করে দুর্বৃত্তরা উত্তর 24 পরগনার মধ্যগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটিতে 4 রাউন্ড গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। আহত হন গাড়ির চালক। এই ঘটনায় তৃণমূলকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করেছে বিজেপির দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। দর্শক, এই বিষয়ে আরো আপডেট জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই হত্যাকাণ্ডের ব্যাপারে যে পাল্টাপাল্টি মন্তব্য আমরা শুনলাম, সে ব্যাপারেও জানতে চাই। পাশাপাশি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে হত্যাকারীর তথ্য অনুসন্ধানে? দেখুন, আমি প্রশ্ন ঠিক বুঝতে পারিনি, শোনা যাচ্ছে না, সমস্যা হচ্ছে কোনোভাবে। কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি, আপনি যেটা জানতে চাইছেন যে এই মুহূর্তের পরিস্থিতি চন্দ্রকান্ত রথের যে হত্যাকাণ্ড নিয়ে, যদি আপনি দেখতে পারেন তার কিন্তু যে পোস্টমর্টম, অর্থাৎ একদম সে ময়নাতদন্ত, সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলছে। যে কোনো মুহূর্তে তার দেহ চলে আসবে। সকাল 10:30টার সময় তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছিল, এবং সেই থেকে কিন্তু তার ময়নাতদন্তের যে প্রক্রিয়া সেটা চলছে। মূলত ব্যালিস্টিক রিপোর্ট সংগ্রহ, তার শরীরে যে বুলেট প্রবেশ করেছে সেই বুলেটের ব্যালিস্টিক রিপোর্ট সংগ্রহের জন্যই মূলত দীর্ঘ সময় ব্যয় হয়েছে, এবং ফরেন্সিক যারা রয়েছে, ফরেন্সিক যারা বিশেষজ্ঞ, তাদের সামনে রেখেই মূলত ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এবং বিজেপির নেতা মন্ত্রী তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদের জেলা সভাপতি শুভেন্দু অধিকারী টানা এই ময়নাতদন্তের শুরু থেকে কিন্তু তারা রয়েছে। মূলত 10:30 থেকে শুরু হয়েছে, এবং ময়নাতদন্ত প্রক্রিয়া এখন এই মুহূর্তে শেষ হয়েছে। কিছুক্ষণ মধ্যেই তার দেহ এখান থেকে নিয়ে রাজ্য সদর দপ্তরে যাওয়া হবে, এবং সেখান থেকে তার দেহ তার মূল যেখানে বাড়ি, অর্থাৎ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে শুভেন্দু অধিকারীরও বাড়ি, সেখানে নিয়ে যাওয়া হবে। এর পাশে যে আপনি দেখতে পারেন, মূল এই হত্যাকাণ্ডের যে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে কাকে, দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাতিজা। তার দিকে কিন্তু বিজেপির মূল আঙুল রয়েছে, যে হত্যাকাণ্ডের পিছনে তাদের দিকেই মূলত আঙুল উঠেছে। কিন্তু যেটা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন যে এই হত্যাকাণ্ডের জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা জানি, তৃণমূলের ভাষাতে দিতে জানি, কিন্তু আমরা দেব না। এইটাই কিন্তু বিজেপি দেখাতে চাইছে যে তাদের নেতা বা তাদের যে কর্মীদের উপর তাদের যে নিয়ন্ত্রণ, এবং এই নিয়ন্ত্রণের জেরে যে পশ্চিমবঙ্গ জুড়ে অচলাবস্থা তৈরির যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা তারা সত্যি হতে দেয়নি। এবং তার বলে কিন্তু যে একটা যে পরিস্থিতি, যে একটা বারবার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা একটা সংঘর্ষপূর্ণ পরিস্থিতি, একটা সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, সেটা কিন্তু হয়নি। গতকাল রাতে যে সময় এই গুলিকাণ্ড ঘটে, যদি আপনারা ভালো করে দেখেন, ঠিক একই সময় কিন্তু বসিরহাটে আরেকটি শুট আউটের ঘটনা ঘটে, একই কাণ্ড ঘটে মালদায়, এবং নিউ টাউনেও কিন্তু বেশ কিছু সংঘর্ষের ঘটনা সামনে আসে একই সময়। কিন্তু পাল্টা প্রত্যুত্তর হিসেবে বিজেপি কর্মীরা আজকে সকাল থেকে বেশ কিছু পথ অবরোধ কর্মসূচি ছাড়া তারা কিন্তু বড় কোনো কর্মসূচিতে যায়নি। মূলত শুভেন্দু অধিকারীর সাথে কাল যখন কথা হচ্ছিল,
হচ্ছিল তিনি একটা কথা বলছিলেন যে 9 তারিখের শপথ, তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা বানচাল করার জন্য নানা রকম চেষ্টা হতে পারে। আপাতত তারা শান্ত থাকবেন এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন। মূলত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারপরে তারা কর্মসূচি ঠিক করবেন। আপাতত এই হত্যাকাণ্ডের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার জন্য তারা সিট গঠন করেছে এবং সিটের সাথে সিআইডিকেও তারা এই তদন্ত প্রক্রিয়ায় নিয়োজিত করেছে। সব মিলিয়ে পুলিশ বলছে যে তারা একটা গাড়ি রিকভারি করেছে, যে গাড়িটি ভুয়ো নম্বর প্লেটের, তার আসল গাড়ি শিলিগুড়িতে রয়েছে এবং 3 জনকে এখনো পর্যন্ত। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের রাজনীতির পরিস্থিতি নিয়ে কথা হয় এবং মমতা ব্যানার্জির পদত্যাগ করার না বিষয় বা আরও অনেক বিষয় নিয়ে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।